আসসালামু আলাইকুম এভরিওয়ান। মানবীবান গল্পের ৮ নম্বর পর্ব। গল্প শুরু করার আগে একটি কথা বলতে চাই, কিছু কিছু বন্ধুদের জন্য বিশ্বাস নামক একটি জিনিসটাই উঠে যায়। অনেক কষ্ট করে এই চ্যানেলটা আমি ব্যাক করেছি এবং তোমাদের জন্য আমি মানবীবান গল্পটা রানিং রাখতে চাই। এরপরে আর কোনো গল্প আমি বানাবো না। তো বেশি কথা না কয়ে গল্প শুরু করা যাক। ইয়ানা কয়েকবার নক দেওয়ার পরেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ পেল না, কেননা এখন দুপুর টাইম। মেহেরাব চেয়ারের উপরে বসে ঘুমাচ্ছে, কেননা এই কয়দিন অনেক পরিশ্রম হচ্ছে, তাই ইয়ানা নক করা ঠিক পায়নি। আর আদ্র ওয়াশরুমে ছিল, বিদায় শুনতে পায়নি। ইয়ানা অনেকবার নক দেওয়ার পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ঠেলে ভিতরে চলে গেল। দেখলো ছোটখাটো একটা অফিস রুম, দুইটা ডেস্ক, পাশাপাশি দুইটা ডেস্কে দুইটা কম্পিউটার রাখা আছে। তার একটাতে মেহেরাব চেয়ারে বসে ডেস্কে মাথা রেখে ঘুমাচ্ছে। ইয়ানা সবকিছু ঘুরে দেখছিল, তখনই পিছন থেকে আদ্র বলল, এ কি আপনি এখানে? এ তো দেখি গরিবের বাড়িতে হাতির পা এমন অবস্থা। কারো কথা ইয়ানা পিছনে ফিরে তাকালো, দেখলো আদ্র দাঁড়িয়ে আছে। ইয়ানা চোখ মুখ কুঁচকে বলল, আপনি কি আমাকে কোনোভাবে হাতি বলতে চাইছেন? মোটেও না, আমি আপনাকে সরাসরি হাতিই বলছি। দেখুন, মোটেও বাজে কথা বলবেন না, আমি মোটেও হাতির মতো দেখতে নয়। আর হাতির তো 4 পা, কিন্তু আমার তো 2 পা। আরও অনেক কিছুই আছে যেটা হাতির সাথে মিলবে না, তাই আমি মোটেও হাতি না, বরং আপনি গন্ডার। আদ্র চমকে উঠে বলল, কি? তখন ইয়ানা বলল, জি, কেননা গন্ডারের মতো আপনার গায়ের চামড়া মোটা। এতবার বলার পরেও দেখা হলে শুধু ঝগড়াই করেন। তারপরে পিন পিন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। দুজন দুজনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। হঠাৎ দুজনে শব্দ করে হেসে উঠল। দেখেছেন, আমি আপনাকে কি বলতে এসেছি সেটা না বলে বাচ্চাদের মতন ঝগড়া শুরু করে দিয়েছি। আসলে আই এম সরি। তখন আদ্র বলল, মানে না মানে হঠাৎ সরি কেন? তখন ইয়ানা বলল, আসলে সেদিন রাগের মাথায় আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। পরে মাথা ঠান্ডা হলে আমার অনেক খারাপ লাগছিল, তাই ভাবলাম আপনাকে সরি বলি। কিন্তু আমার কি আর সেই উপায় আছে? আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না। কত কষ্ট করে আপনার ঠিকানা জোগাড় করলাম, তারপরে অবশেষে আপনার দেখা পেলাম, তাই এখানে এসব কি? তখন আদ্র বলল, প্রথমত আপনাকে সরি বলার কোনো প্রয়োজন নেই, কেননা সেদিন রাগের মাথায় আপনি আমার উপকারই করেছিলেন। কেননা সেদিন আপনি ওই কথাগুলো না বললে আমি হয়তো বুঝতেই পারতাম না। এই জন্যই হয়তো একটা মেয়ে ইচ্ছে করলে কোনো জিনিস গড়তেও পারে, আবার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারে। ওকে, যাকগে সেই কথা। আর এটা হলো আমার ছোটোখাটো একটা অফিস। বাবা এরই মধ্যে আমার অফিসও নিয়ে ফেলেছেন। তা আপনার বাবার এত বড় একটা অফিস থাকতে আপনি হঠাৎ এত ছোট অফিস দিলেন যে? তখন আবার আদ্র বলল, দেখেছেন, সেদিন আপনি আমায় অত শত জ্ঞান দিয়ে আবার সেই আমার মতো কথা বলছে। তখন ইয়ানা বলল, সত্যি আপনার সাথে কথায় পারা যাবে না, আমি একটা মেয়ে হয়েও হেরে যাচ্ছি। সত্যি বড্ড ঝগড়ুটে আপনি। ওদের কথার মাঝে মেহেরাব জেগে উঠল, চোখ খুলে 2 হাতে চোখ ডলে আড়মোড়া ভেঙে ওদের দিকে তাকাতে আদ্র বলল, কি স্যার, ঘুম হলো? এভাবে ঘুমালে কাজ কি আদৌ হবে? তখন মেহেরাব বলল, এ কথা আমাকে না বলে তোর বোনকে বল গিয়ে। এদিক থেকে তুই চাপ দিস আর আবার অন্যদিকে তোর বোন আমাকে চাপ দেয়, তো আমি কি করবে? ওদের দুজনের জ্বালায় ঠিক মতো ঘুমাতেও পারি না। তখন আদ্র বলল, জ্বালা যখন নিতেই পারবি না তখন বিয়েটা করলি কেন? তখন মেহেরাব বলল, ওটা তো, আচ্ছা ইনি কে? এনাকে তো ঠিক চিনলাম না। আরে ইনি হলো সে মিস ঝুগরুটি, এই না মানে মিস ইয়ানা। তারপর আদ্র মেহেরাবকে সবটা বলল আর ইয়ানার সাথে ওর পরিচয় করিয়ে দিল। তখন মেহেরাব বলল, ও আচ্ছা, আপনি তাহলে সেই যার জন্য আমাদের ছোলার ডালের মাথায় সুবুদ্ধিটা এসেছে। মেহেরাবের কথা বুঝতে না পারে ইয়ানা বলল, আপনার কথা ঠিক বুঝলাম না, এই ছোলার ডালটা আবার কি? আরে আপনার সামনে যে দাঁড়িয়ে আছে, আদ্র ছোটবেলায় ও ছোলার ডাল খেতে খুব পছন্দ করত, তাই আমাদের দাদু আদর করে ওকে ছোলার ডাল বলেই ডাকতো। তখন আদ্র বলল, এই মেহেরাব, তুই চুপ করবি, সবসময় বাজে কথা, মেরে একদম পা ভেঙে দেবো। তোকে যে দাদু বগা বলে ডাকতো তার বেলায়। মেহেরাবকে চোখ রাঙানি দিয়ে আদ্র ইয়ানাকে বলল, আর আপনি দাঁড়ায় আছেন কেন, বসুন না। ইয়ানা নিজের হাসিটা চেপে রেখে বলল, আজ না, আজকে লাঞ্চের টাইমে চলে এসেছি, পরে অন্যদিন আসবো। আর কোনো দরকার লাগলে আমাকে বলবেন, কিন্তু আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব মিস্টার সোলার ডাল। কথাটা বলে ইয়ানা দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। আরে এই কি বললেন আপনি? আদ্রর কথাটা ইয়ানার কান অবধি গেল না। তার আগে ইয়ানা পগার পার। এদিকে আদ্র এক হাত কোমরে আর এক হাত মাথার পিছনে দিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, এটা দেখে মেহেরাব বলল, বাবা, সেদিন তো খুব পায়ে পায়া লাগিয়ে ঝগড়া করছিলি, আজকে হঠাৎ এত মিষ্টি মিষ্টি কথা বার হলো কেমনে? তার মানে সামথিং সামথিং। বাজে কথা বলা বন্ধ করবি, আর তোকে তো আমি ছাড়বো না। ওনার সামনে আমার পেস্টিজ এর 12টা বাজিয়ে এখন আবার এসব কথা বলা হচ্ছে? তুই দাঁড়া, ওখানে তোর হচ্ছে। কথাটা বলে আদ্র মেহেরাবকে ধরতে গেল, আর মেহেরাবও দৌড়াতে দৌড়াতে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো সত্যি কথা বললেও দোষ। কি যুগ আসলো রে ভাই, সত্যি বললেও পিটুনি খেতে হয়। তুই শুধু দাঁড়া, তারপর তোকে বোঝাবো সত্যি কথা
কোথায় আর কিভাবে বলতে হয় তোকে ধরতে পারি একবার। পরদিন সকালে মেহরাবের খালি বুকে শুয়ে আছে মাহি। দুজনের গায়ের উপর শুধু একটা চাদর ছাড়া আর কিছুই নেই। মেহরাব চিত হয়ে শুয়ে ডান হাত মাথার নিচে দিয়ে আর বাম হাত মাহির পিঠের উপরে দিয়ে চোখ বন্ধ করে আছে। আর মাহি মেহরাবের বুকে মাথা দিয়ে বুকের উপরে আঙ্গুল দিয়ে আঁকি বুকি আঁকতে আঁকতে বলল, তাহলে এই ব্যাপার, আপনি আমায় আগে বলবেন তো? আমার চিন্তা হয় না বুঝি? আমি কি করব বল? তোর মামাতো ভাইকে তো চিনিসই, কেমনি সারাদিন কাজের মধ্যে থাকতে হয়। আজকে তাও বহু কষ্টে 3 ঘন্টা সময় ম্যানেজ করেছি, একটু পরে আবার চলে যেতে হবে। এখনই আবার চলে যাবেন? হুর ভালো লাগে না, কেবলই তো আসলেন, এখনই আবার চলে যাবেন? না গিয়ে কি করবে বল? কাজের অনেক চাপ আর আমাদের কাজ এতটাই রানিং হয়নি যে অন্য লোক নেব। কেননা অন্য লোক নিলেও তো তাকে আবার বেতন দিতে হবে, সেই বেতনটা কোথা থেকে দেব? তাই 4 জনের কাজ আমরা দুজনেই মিলে করি, এই জন্য তোকে সময় দিতে পারি না। মাহি মেহরাবের বুক থেকে মাথা তুলে মেহরাবের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমার তো এখন পরীক্ষা শেষ, পড়ার তেমন কোনো চাপও নেই। আমি যদি আপনাদের ওখানে কাজ করি তাহলে কেমন হবে? আপনাদেরও সাহায্য করা হবে আবার আমাদের দেখাও হবে। এটা করলেও মন্দ হয় না। তুই একদিক থেকে ঠিকই বলেছিস, কিন্তু ওখানে তুই কি কাজ করবি? কেন, আপনাদের ওখানে তো অর্ডার নেওয়ার জন্য কাস্টমারের সাথে কথা বলার জন্য একজন থাকেই, সেখানে না হয় আমি কথা বলবো আর আপনারা অন্য কোনো কাজ করবেন, তাহলে তো একদিকে টেনশন কমবে। আরে এটা তো আমি একদম ভেবেই দেখিনি, তুই একদম ঠিক কথা বলেছিস। ইস, এ কথা আমার মাথায় আগে আসলো না কেন? কেন না আপনার মাথায় গোবর ভরা তাই আসেনি? ওরে আমার বুদ্ধিমতী বউরে, তুই যখন এত ভালো একটা আইডিয়া দিলি তখন তো তোকে একটা পুরস্কার দিতেই হয়। সত্যি কি পুরস্কার দিবেন? খুশি হয়ে বলল মাহি। হাতে এখনো আরো 1 ঘন্টা সময় আছে, তাহলে চল আরেকবার আদর হয়ে যাক। দুষ্টু হেসে বলল মেহরাব। সি, কি সব কথাবার্তা বলেন, ছাড়ো না আমায়, আমি উঠবো, বাড়ি যেতে হবে। সেটা তো হচ্ছে না, পুরস্কার তো তোকে আমি দিয়েই ছাড়বো। মাহি না করলেও মেহরাবের ভালোবাসায় মাহি সাড়া না দিয়ে পারলো না। আবার দুজনে ভালোবাসায় সাগরে অতলে তলিয়ে গেল। কিরে আদ্র ভাইয়ের খবর কি? আর আদ্র ভাইয়ের কোনো ক্লু পেয়েছিস? পেলে আমি বুঝি আদ্র ভাইকে ব্ল্যাকমেল না করে তোর সাথে এখানে বসে থাক। কিরে ওদিকের খবর কি? আদ্র ভাইয়ের আর কোনো ক্লু পেয়েছিস? পেলে আমি বুঝি আদ্র ভাইকে ব্ল্যাকমেল না করে তোর সাথে এখানে বসে থাকতাম। অনু, তোর এই টেরামি করে কথা বলার অভ্যাসটা গেল না? ধুর, তোর সাথে কথা বলাই বেকার। এখন তো আমার সাথে কথা বলতে ভালো লাগবেই না, এখন তো তানিয়া আছে। যা না, যা তোর তানিয়ার কাছে যা। আরে এখানে আবার তানিয়া আসলো কোথা থেকে? আমি ওর কাছেই যাবো বা কেন? হ্যাঁ, এখন তো আমার কথা আজব তো মনে হবেই। সকালে যখন তানিয়ার সাথে ডলাডলি করছিলি তখন আজব লাগেনি? সত্যি তোরা ছেলেরা একটা দিয়ে চলে না তোদের, শালা মেয়ে বাজ। কথাটা বলে অনু ওর ব্যাগটা নিয়ে গট করে চলে গেল। আমি আবার কি করলাম? কেউ আমাকে বলো রে ভাই, এই মেয়েরা এমন কেন? সত্যি মেয়েদের মন বোঝা নয় রে, নয় সোজা। কোথায় গেল কে জানে? এই অনু দ্বারা আমিও আসছি। কথাটা বলে ঈশান অনুর পিছনে গেল। আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি পড়ছে। সত্যি এই অসময়ে বৃষ্টি কেউ আশা করেনি। আদ্র মেহরাবের বাইকটা নিয়ে একটা কাজে বেরিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় এভাবে বৃষ্টি নামায় বাইক থামিয়ে কোনো মতে বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচিয়ে একটা ছাউনির নিচে দাঁড়িয়েছি। আকাশ পরিষ্কার দেখে সাথে করে রেইনকোটটা আনা হয়নি। এভাবে অপ্রত্যাশিত বৃষ্টিতে আদ্র সত্যি বিরক্ত ছাউনির নিচে দাঁড়িয়ে ডান হাত দিয়ে মাথার চুলটা ঝরে পকেট থেকে ফোনটা বের করলো। পকেট থেকে ফোনটা বার করে মেহরাবকে কল দিয়ে বলল এখানে ছাতা নিয়ে আসতে, বৃষ্টি কখন থামবে কেউ বলতে পারে না। মেহরাবকে কল করে ফোনটা পুনরায় পকেটে রেখে মাথা ঝাঁকিয়ে চুলগুলো একটু নেড়ে 2 হাত পকেটে রেখে বৃষ্টির পানে তাকিয়ে আছে। আজকে শুক্রবার, বিধায় রাস্তাঘাটে তেমন মানুষ নেই, কেননা ছুটির দিনে সবাই একটু আরাম করে ঘুমাতে চায়। তাই ছাউনির নিচে বর্তমানে আদ্র একাই আছে। বৃষ্টিতে এখনই আসতে হলো। ভাগ্যিস বাড়ি থেকে বেরোনোর সময় ছাতাটা নিয়ে এসেছিলাম, নয়তো কি যে হতো। মাকেও বলি কোথায়, ভাবলাম আজকে শুক্রবার কাঁথা মুড়ি দিয়ে আরাম করে ঘুমাবো, কিন্তু তা আর হলো না। কই আমার আরামের ঘুম হারাম করে আম্মু বলল মাসের শেষ করে বাজার নেই, জলদি করে বাজারটা নিয়ে এসে গোসল করে নামাজ পড়ে খেয়ে একবারে লম্বা ঘুম দিস। এটা কোনো কথা হলো? এটাই কথা, সেই জন্য তো বাজার করতে যাচ্ছি। কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টি মামা এসে বাধা দিল, তাই আর বাজার করা হলো না। কিন্তু এত বৃষ্টি, সাঁতাতে আর তো কিছুই হবে না, কোথাও একটা দাঁড়াতে হবে। ইয়ানা সামনে একটা ছাউনি দেখে ওখানে গিয়ে দাঁড়ালো, ছাতাটা পাশে রেখে হাত দিয়ে জামা আর চুল ঠিক করতে লাগলো। তখনই পাশ থেকে কেউ একজন বলল, আরে আপনি এখানে? কারো কথার আওয়াজ শুনে ইয়ানা পাশে তাকিয়ে দেখলো আদ্র দাঁড়িয়ে আছে। আরে মিস্টার ইগোওয়ালা, যে মানে মিস্টার আদ্র, আপনি এখানে? দেখেছেন, আপনি কিন্তু প্রথমে ঝগড়ার উস্কানি দেন, তারপরে আমিও রেগে যাই, দেন শুরু হয় ঝগড়া। ওকে, আজকে আর কোনো ঝগড়া করব না। আসলে আমার একটা কাজ ছিল, সেটার জন্যই যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে বৃষ্টি শুরু হলো, তাই আর যাওয়া হলো না। তা আপনি কোথায় যাচ্ছেন? আমার আর কি ছুটির দিন, কোথায় ভাবলাম সারাদিন ঘুমাবো, কিন্তু তা আর হলো কই। আম্মু উঠিয়ে দিল, বলল বাজার শেষ, তাই বাজার করতে যাচ্ছি। তা আপনার
বিজনেসের খবর কি? এই তো মোটামুটি ভালোই চলছে। আগে দুজন ছিলাম, এখন তিনজন হয়েছে। মানে দুজন মিলে তো আর এত কাজ করা যায় না, আরো লোক দরকার হয়। কিন্তু এখন হাতে যে অবস্থা, তাই লোক নিতে পারেনি। কিন্তু মাহি বলল ও এখানে কাজ করবে, এতে নাকি ওর অভিজ্ঞতাও হবে, আবার কাজ শেখাও হবে, তাই আর কি ওকে নিয়েছি। সত্যি আপনাকে দেখে শেখা উচিত। বাবার এত কিছু থাকতেও আপনি নিজে কিছু করার চেষ্টা করছেন, অবশ্যই আপনি সফল হবেন। আর আমি কিন্তু হিসাব নিকাশে একটু ভালোই পারি, কোনো কাজ থাকলে বলবেন, ফ্রিতে করে দেব। আপনি কি ঠিক বলছেন? ওদের কথার মাঝে মেহেরাব চলে আসলো। তবে ইয়ানা যে পাশে দাঁড়িয়েছিল, মেহেরাব সে পাশ থেকে আদ্রকে ডাকলো। এর জন্য ইয়ানা আদ্র দুজনেই তাকালো মেহেরাবের দিকে। আদ্র ইয়ানার পাশে আর ইয়ানা আদ্রর আগে, তাই আদ্র মেহেরাবের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি কমে গেছে, ইয়ানা চলে যাবে সেটা বলার জন্য আদ্রর দিকে মাথা ঘোরাতেই অপ্রত্যাশিতভাবে ইয়ানার ঠোঁটের সাথে আদ্রর ঠোঁট লেগে গেল। বিষয়টা আচমকা হওয়াতেই দুজনেই চমকে অবাক হয়ে চোখ বড় বড় করে দুজনের দিকে তাকিয়ে আছে। মেহেরাব আবার ডাকায় দুজনের হুঁশ ফিরল। ইয়ানা জলদি করে পাশ থেকে ছাতাটা নিয়ে কোনো কথা না বলেই চলে গেল। কিন্তু আদ্র এখনো এভাবেই দাঁড়িয়ে আছে চোখ বড় বড় করে। কিরে, তুই তো আমায় এখানে ছাতা দেওয়ার জন্য ডাকলি, কিন্তু এভাবে যে ফ্রিতে এত রোমান্টিক একটা সিনেমা দেখাবি সেটা তো আগে বললি না। কে শোনে কার কথা? আদ্র তো শকড হয়ে এখনো অমনি দাঁড়িয়ে আছে, কেননা একটু আগে যেটা হলো শুধু সেটা মাত্র একটা কিস না, এটা যেন একটা পারমাণবিক বোমার থেকেও বেশি, যেটার প্রভাব কাটাতেই চাচ্ছে না। আদ্রকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরাব আদ্র গায়ে হাত দিয়ে ঝাঁকিয়ে বলল, কিস খেয়ে কি পুরাই মিসিং হয়ে গেলি নাকি? হ্যাঁ, কিছু বলছিস? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্ব এখানে শেষ করছি। যদি পরবর্তী পর্ব লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আমি দিনে প্রতিদিন 2টা করে ভিডিও ছাড়বো নাকি একটা করে বড় করে ভিডিও ছাড়বো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।